বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শুরু কিছুক্ষণ পর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসের স্টেডিয়ামে লাল সবুজ সমর্থকদের উত্তেজনা চরমে, জয়ের আশা প্রবাসীদের। ঢাকার উড়াল সড়কের নিচে পড়ে 207 একর জমি, ওয়ার্কশপ, গুদাম, ঘোড়ার আস্তাবল সহ যে যার মতো ব্যবহার। জনকল্যাণে কাজে লাগানোর সুযোগ থাকলে উদাসীন সিটি কর্পোরেশন। জিডিপি অনুপাতে বরাদ্দ কমছে শিক্ষা খাতে, অবহেলিতই থাকছে প্রশিক্ষণ ও গবেষণা। বাজেটে বঞ্চিত পর্যটন খাতও, প্রণোদনা না দিয়ে উল্টো 15% ভ্যাট বসানোর প্রস্তাব। নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয় রেকর্ড। চট্টগ্রাম কাস্টমস হাউসে 11 মাসেই আদায় 62,000 কোটি টাকা। বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে কয়েক গুণ। এবং এবার সাতক্ষীরায় জমি ও ইটভাটা দখলের অভিযোগ বেনজিরের শ্যালকের বিরুদ্ধে। পুলিশে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দাবি কয়েক ভুক্তভোগীর। ভোরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ পিয়াস। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে কিছুক্ষণ পর। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসের সাম্প্রতিক বাজে ফর্মের বৃত্ত ভাঙার প্রত্যয় অধিনায়ক নাজমুল হাসান শান্তর। টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো করতে না পারলেও নতুন শুরু করতে চায় পুরো দল। উইকেটের আচরণ নিয়ে খুব একটা ভাবছেন না অধিনায়ক। অন্যদিকে বাজেভাবে বিশ্বকাপ শুরু করা শ্রীলঙ্কা তাকিয়ে আছে ম্যাচের দিকে। টাইগারদের শক্তি দুর্বলতা সম্পর্কে ধারণা থাকায় জয়ের প্রত্যাশা করছে লঙ্কানরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। আমার ঠিক পেছনে শ্রীলঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কা দল অনুশীলনে এসেছেন এবং মাঠেও কিন্তু আছেন হেড কোচ। কিন্তু বাংলাদেশ দল যখন অনুশীলন করেছিল আমরা দেখেছি ঠিক বিপরীত চিত্র। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করা বাংলাদেশ একটা রীতিতে পরিণত করেছে, কিন্তু শ্রীলঙ্কা দল ব্যাট বলের অনুশীলন করার আগে প্রায় 1 ঘন্টা তারা ওয়ার্ম আপ করেছে। এখন তারা করবে ব্যাট বলের অনুশীলন। সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াইয়ের পারদ বরাবরই থাকে তুঙ্গে, তবে এবার কিছুটা ব্যতিক্রম। দুদলই যাচ্ছে বাজে সময়ের মধ্য দিয়ে। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের সিরিজ হার আর লঙ্কানরা বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের প্রোটিয়াদের কাছে হেরে যাওয়ায় আছে ব্যাকফুটে। দুদলের জন্যই ম্যাচটা ঘুরে দাঁড়ানোর সঙ্গে সমালোচনার জবাব দেয়ারও। টি-20-র ব্যাটিংটা এখনো ধাতস্থ করতে পারেনি বাংলাদেশ, যা এখনো বেশ ভোগাচ্ছে দলকে। ক্রিকেটারদের মধ্যে ভালো করার তাড়না আছে, অনুশীলনেও চেষ্টা করছেন। এখন শুধু মাঠে সেটার প্রতিফলনের অপেক্ষা। টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকের দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংস আছে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে উইকেট বড় ধাঁধার নামে পরিণত হয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামছে মূল মাঠে কোনো অনুশীলন না করেই। যদিও শান্ত উইকেট নিয়ে খুব একটা ভাবছেন না সতীর্থদের, নিজের কাজটা ঠিকঠাক করার আহ্বান অধিনায়কের। মানসিকভাবেও দল চাঙা আছে বলেই দাবিদার। এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই স্কিলটা আছে, ওই স্কিলের উপরে বিশ্বাস করে এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কার বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। দলের ব্যাটিং ভরাডুবি নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। তবে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই আশাবাদী হচ্ছে লঙ্কানরা। I think we have played good cricket against Bangladesh in the recent past. So we have that confidence and the momentum going to this game. We have analyzed their strengths and weaknesses as well. শ্রীলঙ্কার বিপক্ষে হেড টু হেড 16 দেখায় 5 জয় বাংলাদেশের। বিশ্বকাপে মাত্র 2 বার দেখা হয়েছে এই দুই দলের, সেখানেও কোনো জয় নেই টাইগারদের। এবার সেই পরিসংখ্যানে পরিবর্তন আসে কিনা সেটাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে ডালাসে টাইগারদের প্রথম ম্যাচ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্রের দূর দূরান্ত থেকে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে জড়ো হয়েছেন লাল সবুজ সমর্থকরা। ম্যাচ ভেন্যু পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশে।
আগে ভালো করলেও আজকে যে ম্যাচটা ভালো করতে হতো, খারাপ করলে আজকে ম্যাচটা ভালো করতেই হবে। সো অনলি অপশনস আমার একটাই চিন্তা যে আমরা ফ্রেশলি স্টার্ট করি। আই হোপ টিম সেটাই চিন্তা করছে এবং আমি এক্সপেক্টিং সামথিং গুড। I support Bangladesh cricket team. পারফরমেন্স যাই হোক, নিজের আইডেন্টিটি তো অস্বীকার করা যাবে না। আমরা বাঙালি, বাংলাদেশ দলকে সাপোর্ট করতে আসছি, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সবাই টিকিট খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। হ্যাঁ, লাস্ট মোমেন্টে উই গট 2 টিকেট অনলি। আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি আছে কিন্তু রাইট টাইমে পারফর্ম করে না। সো আজকে যদি পারফর্ম করে, দ্যাটস অল উই নিড। পুরো টুর্নামেন্টটা আমরা কিভাবে করে এন্ড করব আজকে এই ম্যাচের উপরেই ডিপেন্ড করবে। টিম ইজ রেডি, देयर কনফিডেন্স ইজ হাই, they're motivated, we should win inshallah. We have 100% faith they will give us a good result. এখানে যতজন বাংলাদেশে এসেছেন সবাই আশা করছেন ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জয় নিয়ে বের হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। যেটা সবাই প্রত্যাশা করছিল যে বাংলাদেশ এই ম্যাচে টসটা জিতে, টসটা খুবই ভাইটাল একটা বিষয় ছিল এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু টস জিতেছে। গ্র্যান্ড প্রেরিতে কিছুক্ষণ পর বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে এবং টস জিতে বাংলাদেশ প্রত্যাশিতভাবে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখছি এখনও দর্শকরা প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী দর্শকরা অনেকে বাংলাদেশ থেকে এসেছেন, তারা মাঠে যাচ্ছেন খেলা দেখার জন্য। আমার সঙ্গে আছেন সহকর্মী লস্করের মামুন। কেমন দেখছেন দর্শকদের উৎসাহ? আসলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করলাম যে প্রচুর বাংলাদেশিরা প্রবেশ করেছে খেলা দেখার জন্য। আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনি বললেন এইমাত্র বাংলাদেশ টস জয়লাভ করেছে, তো আমি মনে করি একটি শুভ লক্ষণ এবং এই শুভ লক্ষণকে কাজে লাগলে বাংলাদেশও ম্যাচ জয় করবে এবং জয় করে গ্রুপ পর্বে খেলবে। অনেক বাংলাদেশি দেখেছি, পাশাপাশি শ্রীলঙ্কার দর্শকরাও এসছেন, তবে সেটি হয়তো বা তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে কম হতে পারে। আমরা একটু পরেই মাঠে যাবো এবং সেখানে আমরা খেলা দেখবো। আমরা আশা করব বাংলাদেশ জয়লাভ করবে। আরেকটা বিষয় আসলে আমরা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু জানে যে এই ম্যাচটা ফার্স্ট ম্যাচ, বাংলাদেশ কিন্তু একটা ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে শ্রীলঙ্কা কিন্তু কিছুটা ব্যাকফুটে থেকে এই ম্যাচে মাঠে নামবে এবং কারণ আমরা জানি যে তারা প্রথম ম্যাচে কিন্তু খুব বাজেভাবে হেরে গেছে সাউথ আফ্রিকার সাথে। সো এই ম্যাচটাতে তারাও চাইবে বাউন্স ব্যাক করতে। তবে বাংলাদেশ টসটা আমরা জানি যে এখানে গতকালকেও পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের দারুণ একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে কিন্তু চেস করার টিম তারাই কিন্তু জিতেছে। দারুণ একটা ম্যাচ হয়েছিল। এর আগেও ম্যাচেও আমরা যদি বলি যে এখানে যে 3টে ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে চেঞ্জিং টিম কিন্তু জয়লাভ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশকে আমরা বলতে পারি কিছুটা হলো অ্যাডভান্টেজে শুরু করছি এবং নিশ্চিতভাবে একটু আপনি যদি বলতেন যে কতটা আশাবাদী আসলে। আমরা তো অনেকের সাথে কথা বললাম, সবাই খুব আশার কথা শুনেছি। আপনি কতটা আসলে আপনি শুধু ক্যালিফোর্নিয়া থেকে এসেছেন? আমরা খুবই আশাবাদী। আপনি যেমনটি বললেন যে আমরা আশাবাদী এবং আমরা আশা করবো বাংলাদেশ জয়লাভ করবে। যেমনটি আপনি বলছিলেন যে এই যে ক্রিকেট পিচ, এই পিচ অনেকটাই লো স্কোরিং বলা হয় এবং অনেকটা বোলিং ফেভারিট বলা হচ্ছে এর আগের যে ম্যাচগুলো। সেদিক থেকে বাংলাদেশ যে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছে সেটি মনে হয় আমাদের দৃষ্টিতে খুবই একটি সঠিক সিদ্ধান্ত। আপনি যেমনটি আগে বলছিলেন যে একটি শুভ লক্ষণ এবং এই বোলিং করে বাংলাদেশ এবং বাংলাদেশ শ্রীলঙ্কাকে কিছুটা যদি আর্লি ব্যাক থ্রু দিতে পারে সেটি বাংলাদেশের বড় প্রাপ্তি। এক্স্যাক্টলি, আসলে যে কোনো ম্যাচের কিন্তু আর্লি ব্রেক থ্রু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং সেটাই নিশ্চিতভাবে বাংলাদেশ দল আজকে করতে চাইবে। জানেন যে বাংলাদেশ আজকে যে উইকেটটা খেলা হবে 4 নম্বর উইকেটে এবং সেই উইকেটে কিন্তু একটু বল ক্যারি করে বাউন্স করে, ডেফিনেটলি পেসাররা কিছুটা হলেও কিন্তু অ্যাডভান্টেজ পাবে। আমরা আসলে প্রত্যাশা করছি যে প্রচুর পরিমাণে বাংলাদেশের এখনও আসা শ্রীলঙ্কানদের সংখ্যাটাও উল্লেখযোগ্য। মাত্র 7,200 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। এই মাঠে কিন্তু আসলে তবে আধিক্য কিন্তু আমরা দেখছি বাংলাদেশের সমর্থকদের। কিছু আইকনিক ফ্যানও কিন্তু এসেছেন। যদি বলি শ্রীলঙ্কান আইকনিক ফ্যান, তাকে সবাই চেনে। Would you please come here and speak to us? Yes. সবাই তাকে চেনে। What do you expect from today's match? Yeah, I think both team are important match of this group. I think Sri Lanka beat Bangladesh last T20 series in Bangladesh. I have a chance for Sri Lanka to misunderstand in the last match in South Africa. I think Sri Lanka big chance this match. Thank you so much. বাংলাদেশে কিন্তু অনেক সমর্থক আসছেন এখনো এবং আমরা দেখছি যে আসলে সবাই বেশ দল নিয়ে আশাবাদী, কারণ সবাই বলছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরেছিল, এর আগে ইউএসএর কাছে হেরেছিল। ইউএসএর ভালো টিম সেটা কিন্তু প্রমাণ হচ্ছে গত রাতেই আমরা দেখেছি এখানে দারুণ একটা ম্যাচ কিন্তু খেলেছে। কি মনে হচ্ছে আসলে বাংলাদেশের এই যে সমর্থকরা আসছে, অনেকেই অনেক আশা নিয়ে এসছে। আপনি অনেকের সাথে কথা বললেন, যুক্তরাষ্ট্রের আরেক প্রান্ত থেকে এসেছে প্রায় ঘন্টার পর ঘন্টা ট্রাভেল করে। তারা কি শেষ পর্যন্ত হাসি মুখে ফিরতে পারবে? আমরা কিন্তু এতক্ষণ এই মেইন যে গেট যেখান থেকে বাংলাদেশরা ঢুকছে সেটি কিন্তু আমরা ছিলাম এবং সেখানে লক্ষ্য করেছি বাংলাদেশিদের মাঝে একটা ব্যাপক উদ্যোগ এবং এই ব্যাপক মনে হচ্ছে যে বাংলাদেশের তারা বিজয় দেখে
এক্স্যাক্টলি আসলে বাংলাদেশের ম্যাচটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি এর আগে ওয়ার্ল্ড কাপে দুটো ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার এগেইনস্টে, সেই দুটো ম্যাচেই কিন্তু বাংলাদেশ হেরে গেছে। তবে যদি বলি যে বাংলাদেশের যে কোনো ম্যাচ মানেই কিন্তু সেটা বেশ একটা সমর্থকদের মাঝেই যতটা আসলে মাঠে কিন্তু দুই দল সেরাটা দিয়েছে। সবশেষ ওয়ার্ল্ড কাপে যদি বলি গত বছর দিল্লির টাইম কাট ইনসিডেন্ট হয়েছিল, যা পুরো ক্রিকেট বিশ্বে আলোচনা হয়েছিল। এবং সাকিবের জন্য একটা মাইল ফলক স্পর্শের এই ম্যাচটি তিনি রোহিত শর্মার সঙ্গে আসলে একমাত্র রোহিত শর্মা, এবং তিনি কিন্তু দুইজন ক্রিকেটার যারা আসলে সবগুলো ওয়ার্ল্ড কাপে খেলার তাদের রেকর্ড আছে। সাকিব আল হাসান আজকের ম্যাচে যদি 3টা উইকেট পান, ফার্স্ট অ্যান্ড ওনলি ক্রিকেটার হিসেবে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন। সাকিবকে দেখতে অনেক ক্রিকেটার, অনেক ফ্যান্স এসেছেন যারা বলেছেন যে লাভ সাকিব, তারা সাকিবের খেলা দেখতে এসেছেন। সাকিব কি পারবে আপনার তাদের প্রত্যাশা পূরণ করতে? একেবারে সঠিক বলেছেন। আমরা লক্ষ্য করেছি যে অনেকে যারা বাংলাদেশি সমর্থক এসেছেন তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, সেই প্ল্যাকার্ডের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাকিবের নাম লেখা রয়েছে এবং সাকিবকে তারা পছন্দ করে এবং সাকিব বলে উঠে এটা কিন্তু তারা যাচ্ছে। একটু পরেই সে ব্যাট এবং বলের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু কিছু সময় পরেই শুরু হবে। আমরা সেই খেলার খবর আপনাদেরকে আপডেট জানাবো। অবশ্যই সেটা আমরা তো জানাবো। তবে আমরা বলতে চাই যে আসলে এর আগেও বাংলাদেশ যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে 3টে ম্যাচ খেলেছিল, সেই ম্যাচ 3টে কিন্তু হয়েছিল টেক্সাসেরই, আরেকটা জায়গায় হিউস্টনে, এই ম্যাচটা হচ্ছে ডালাসে। এই ডালাসে কিন্তু এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচ খেলতে যাচ্ছে। বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম ডালাসে কোনো ম্যাচ খেলবে এবং যার কারণে কিন্তু ডালাসবাসীর মধ্যে আসলে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আপনার ফোনটা একটু আমি দেখতে চাই। বাংলাদেশ কিন্তু টস হয়ে গেছে আমি জানি, একটু আমরা আপনাদেরকে জানাতে চাইবো যে আসলে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হচ্ছে সেটা একটু আমরা জানাতে চাইবো। কারণ বাংলাদেশ দলে আমরা জানি যে শরীফুল ইসলাম খেলবেন না, তার কিন্তু আমরা জানি তার ইনজুরি ছিল। এছাড়া বাংলাদেশ দলে আমরা যদি দেখি যে নাজমুল হোসেন শান্ত টস জিতেছেন এবং টস জিতে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত আসলে 11 আমাদের হাতে এসে পৌঁছায়নি। 11 নিশ্চয়ই আমরা কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাবো। বাংলাদেশের 11টা আমরা পেয়েছি। যেটা বলছিলাম যে জাকের আলী অনেক গতকাল রাতেও যখন বাংলাদেশে যারা আছেন সমর্থক বা যারা ভিউয়ার তাদেরকে বলেছিলেন যে জাকের আলী অনেক হয়তো ম্যাচটা খেলতে পারবে না, জাকের আলী অনেক কিন্তু বাদ দিয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশ কিন্তু 3 পেসার নিয়ে মাঠে নেমেছে, তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিব, এবং বাদ করেছেন কিন্তু শেখ মেহেদী। কারণ শেখ মেহেদীর কথা বলতেই হয়, তিনি কিন্তু দারুণ ভালো বোলিং করছিলেন। এবং শেখ মেহেদী আমরা যদি বলি যে লাস্ট গত কয়েকটা ম্যাচে কিন্তু টি-20 ম্যাচে স্পেশালি বাংলাদেশের বোলিং ওপেন করেছিলেন। তার কিছুটা হলেও আসলে তবে যিনি তিনি ব্যর্থ হয়েছেন, ভালো কিছু এনে দিতে পারেননি। সে লিটন দাস তিনি আসলে সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব মাহমুদুল্লাহ বিশেষ এবং 3 পেসার বাংলাদেশের। এটাই আসলে বাংলাদেশের একাদশ। কিছুটা হলেও সারপ্রাইজিং কিনা শেখ মেহেদী নেই। আপনি ঠিকই বলেছেন, আসলে একটু সারপ্রাইজিং বটে। তবে আমরা আশা করবো তার পরিবর্তে প্রথমবারের মতো তাসকিন মাঠে নেমেছেন, ইনজুরি থেকে ফিরে। এটি একটি বড় বিষয় এবং আমরা আশা করবো এই পেসারের খুবই দরকার ছিল এবং আজকের এই অভিষেক ম্যাচে অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ভালো কিছু করবে। সবার প্রত্যাশা সেটা, আমাদেরও প্রত্যাশা সেটা। নিশ্চিতভাবে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো ম্যাচের আপডেট। তো আমাদের কাছে এই ছিল ডালাস থেকে সবশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের ডালাসে। এবার অন্য প্রসঙ্গ। রাজধানী জুড়ে উড়াল সড়কের নিচে অলস পড়ে আছে প্রায় 207 একর জমি। পরিকল্পনা না থাকায় অধিকাংশ জায়গায় যে যার মতো ব্যবহার করছেন। সিটি কর্পোরেশনের উদাসীনতায় সুফল পাচ্ছেন না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সদিচ্ছা থাকলে বিশ্রামাগার, মেডিকেল সেন্টার, ওয়াকওয়ে সহ নানা জনকল্যাণে ব্যবহার করা সম্ভব মূল্যবানের জমি। রাশেদ বাপ্পির রিপোর্ট। 2004 সালে প্রথম উড়াল পথের আওতায় আসে রাজধানী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ফ্লাইওভারের সংখ্যা। বর্তমানে শুধু ফ্লাইওভারই নয়, একের পর এক প্রকল্পে ঢেকে যাচ্ছে মাথার উপরের খোলা আকাশ। বহরে যুক্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বিআরটি সহ নানা প্রকল্প। স্বাভাবিক দৃষ্টিতে উড়াল সড়কের নিচে থাকা এই জায়গা খুব বেশি মনে না হলেও এর মোট পরিমাণ কত হতে পারে জানেন কি? একটি বেসরকারি সংস্থার তথ্য বলছে রাজধানীতে প্রায় 108 কিলোমিটার উড়াল সড়কের নিচে পড়ে আছে অন্তত 207 একর জমি। প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ জমির আসলে কাজটা কি?
রাজধানীতে এক খণ্ড জমি সোনার চেয়েও দামি। চরমে বাস্তবতা সবাই বুঝলেও ব্যতিক্রম হয়তো সিটি কর্পোরেশন, নয়তো জমির এত অপব্যবহার হয় কি করে? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকার সুযোগে উড়াল সড়কের নিচের অধিকাংশ জায়গায় এখন ব্যবহার হচ্ছে যেমন খুশি তেমন সাজের স্টাইলে। কোথাও মূল্যবান জমি ব্যবহার হচ্ছে ওয়ার্কশপ হিসেবে, কোথাও গুদাম ঘর, আবার কোথাও ঘোড়া রাস্তা চল, কেউ কেউ বসিয়েছেন ছোটখাটো দোকানও। যদিও জমির এই ব্যবহারের পেছনে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। এই জায়গাগুলো যার যার মতো সে দখল করে বসে আছে। আমিও কিছু মানুষের উপকার হচ্ছে, তারা লুইটা পেটে খাচ্ছে, পাবলিকের কোনো উপকারে আসছে। সরকার এরকম বিঘা বিঘা জমি ফালা রাখছে, এখানে অনেক কিছু করা যায় ইচ্ছা করলে, কিন্তু সরকার এটা করে না। একটু পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে অনাদরে পড়ে থাকা এসব জমি ব্যবহার করে কাজে লাগানো যেত গণমানুষের কল্যাণে। তৈরি করা যেত বিশ্রামাগার, শিশুদের খেলাধুলার জায়গা, মেডিকেল সেন্টার, ওয়াকওয়ে সহ অনেক কিছুই। সম্প্রতি ফ্লাইওভারের নিচের জায়গার এমন বহুমুখী ব্যবহার নিয়ে রূপকল্প তৈরি করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনক্লুসিভ আর্কিটেকচার অ্যান্ড আরবানিজম। নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর আদনান জিল্লুর মোর্শেদ। আমাদের কোনো সংস্থা বা দায়িত্বশীল কোনো প্রতিষ্ঠান আসলে এই জায়গাটা নিয়ে চিন্তাও করেনি। ফ্লাইওভারগুলো যে এলাকাগুলোর উপর দিয়ে গেছে, তার যে চারপাশে স্থানীয় বাসিন্দারা আছেন, অন্যান্য পেশাজীবীরা আছেন, সবার সম্পৃক্ততা নিয়েই কিন্তু আমরা সেই জায়গাগুলোকে গণপরিসরে রূপান্তর করতে পারি। বড় কোনো অঙ্কের বাজেট ছাড়াই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলছে সংস্থাটি। এর জন্য কিন্তু খুব বেশি টাকারও প্রয়োজন নেই। কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের সিটি কর্পোরেশন এবং চারপাশের যারা আছেন, তাদের একটু সদিচ্ছার মাধ্যমে কিন্তু সেটা সম্ভব। খালি পড়ে থাকবে না, এটা কোনো না কোনোভাবে এটাকে ব্যবহার উপযোগী করে যেটা ভালো হয় সেই দিকে আমরা কাজ করব। ঘনবসতিপূর্ণ ঢাকায় জমির এমন অপব্যবহারে বছরে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও জনস্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ বলা হচ্ছে অন্তত 21,000 কোটি টাকা। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য শহরগুলোতেও প্রয়োজনের তাগিদে ক্রমেই বাড়ছে উড়াল সড়ক। আর তাই সামনের দিনে এমন পরিকল্পনা বা প্রকল্প হাতে নেওয়ার আগে শুধু উপরের সড়ক নয়, নিচের জায়গাটুকুরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের বিষয়টি পরিকল্পনায় যুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 6,547 কোটি টাকা বাড়িয়ে 94,711 কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। টাকার অঙ্ক বাড়লেও প্রতি বছরই জিডিপি অনুপাতে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। প্রশিক্ষণ ও গবেষণাকে গুরুত্ব দিয়ে ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দের পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। 24-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এই শিরোনামে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে জাতীয় সংসদে। শিক্ষা খাতে মোট 94,711 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের তুলনায় শতাংশ হিসাবে 7.42% বেড়ে মোট বাজেটের 11.88% পৌঁছেছে। তবে জিডিপির অনুপাতে 2023-24 অর্থ বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ 1.76% থেকে 1.69% হয়েছে। এর আগে 2022-23 অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল জিডিপির 1.83% এবং 2021-22 অর্থ বছরে ছিল 2.08%। ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী দেশের শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম 6% বরাদ্দ দেওয়ার কথা বলা হলেও তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি দেশের কোনো বাজেটেই। প্রতি বছর জিডিপির অনুপাতে শিক্ষায় বরাদ্দ কমছে। হওয়া উচিত শিক্ষা বাজেট অথবা জিডিপি। বাংলাদেশে শিক্ষা খাতে বরাদ্দ এশিয়ায় সর্বনিম্ন উল্লেখ করে বাজেট বিশ্লেষকরা বলছেন, লক্ষ্য অর্জনে ইউনেস্কোর মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। ইউনেস্কোর সিগনেটারি হিসেবে শিক্ষা বাজেট হওয়া উচিত বাজেটের অন্তত 20%, অর্থাৎ 20% হওয়া উচিত শিক্ষা বাজেট অথবা জিডিপির 4 থেকে 6% মধ্যে হওয়া উচিত, যেটা এখন মাত্র অর্ধেকের মতো হচ্ছে। টাকার অঙ্কে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মূল বাজেটের সঙ্গে সঙ্গতি রেখে প্রশিক্ষণ ও গবেষণায় পর্যাপ্ত বরাদ্দের পরামর্শ শিক্ষা গবেষকদের। শিক্ষা মানে শুধুমাত্র বেতন বা অবকাঠামো নির্মাণই না, শিক্ষার সাথে অনুষঙ্গী যে সকল বিষয়, যেমন ধরেন আপনার প্রশিক্ষণ কিংবা গবেষণা,
সে বিষয়গুলোর জন্য যথাযথ অর্থ বরাদ্দ যেন থাকে এবং পরিকল্পনা থাকে, সে বিষয়গুলো তাদের দেখা দরকার। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অধিকার নিশ্চিতে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তাদের যে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জিডিপিতে 3%-এরও বেশি অবদান রাখলেও বাজেটে বঞ্চিত পর্যটন খাত। বরং উদীয়মান খাতটিকে চাপে ফেলতে 15% ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ট্যুর অপারেটররা বলছেন, বাড়তি খরচের কারণে মুখ ফিরিয়ে নেবেন বিদেশি পর্যটকরা। বরাদ্দ প্রণোদনা বাড়িয়ে পর্যটনের পাশে থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে পর্যটন শিল্পের অপার সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে প্রাকৃতিক সৌন্দর্য আর ঋতু বৈচিত্র্যের বাংলাদেশ। শুধু মন ভালো করার মধ্যেই আটকে নেই এই শিল্প। বছর জুড়ে জিডিপিতেও বেশ খানিকটা অবদান রাখেন বিকাশমান এ খাতের উদ্যোক্তারা। সরকারি হিসাবে যা 3% বেশি। খাতটিকে কতটা ভালোবাসেন অর্থমন্ত্রী বা কতটা আগলে রাখে সরকার? হঠাৎ এমন প্রশ্নের কারণ এ খাতের উদ্যোক্তাদের মাথায় 15% ভ্যাট বসানোর প্রস্তাব এবারের বাজেটে। ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতির সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। অর্থমন্ত্রীর এমন পরিকল্পনাকে দেশের পর্যটন শিল্প সম্প্রসারণের পথে বড় বাধা হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য যে পজিটিভ স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো না নিয়ে বরং ক্ষেত্র বিশেষে বেশ কিছু নেগেটিভ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই গ্রাউন্ডে আমি বলবো যে এই ভ্যাটটাও একটা নেগেটিভ পদক্ষেপ। অর্থনীতিবিদরা বলছেন, গুরুত্বপূর্ণ এই খাতের উন্নয়নে ভ্যাট বোঝা না বাড়িয়ে বরাদ্দ ও প্রণোদনা বাড়ানো দরকার। 15% ভ্যাট যে বসানো হয়েছে, আমি মনে করি যে এটা পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। প্লাস হচ্ছে পর্যটন খাতকে বরং আরও কিছু পলিসি ইনসেন্টিভ দেওয়া উচিত। এটাকে একটা রেগুলেশনের মধ্যে এনে এটাকে আরও কিছু ইনসেন্টিভ দেওয়া উচিত। প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে পর্যটন কর্পোরেশনের অনুকূলে উন্নয়ন ব্যয়ে বরাদ্দ মিলেছে মাত্র 52 কোটি টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের দুয়ার খোলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের যেন কষ্ট না হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে সুপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে এবারের বাজেট। ঐতিহাসিক 6 দফা দিবসের আলোচনা সভায় কথা বলেন সরকার প্রধান। কালো টাকা সাদা করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মাছ ধরতে গেলে টোপ তো দিতেই হবে। কিছুই ভালো লাগে না গ্রুপের কথায় কান না দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। শুভেচ্ছা, স্বাগতম। স্বাধিকারের পথ ধরে স্বাধীনতার স্বপ্ন দেখানো, বাঙালির মুক্তির সনদ ম্যাগনা কার্টা খ্যাত ঐতিহাসিক 6 দফা দিবসে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধিকারের নামে সম্মিলিত 6 দফার এই সিঁড়ি দিয়েই আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে প্রবেশ করেছিলাম। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর 6 দফার হাত ধরে বাঙালির স্বাধীনতা অর্জনে লড়াই সংগ্রামের কথা। তবে বাজেট ঘোষণার পরদিন সরকার প্রধানের বক্তব্যে বড় অংশ জুড়েই ছিল অর্থনীতি প্রসঙ্গ। বলেন, মানুষের যাতে কষ্ট না হয় বাস্তবতা মাথায় রেখে সেভাবেই দেওয়া হয়েছে এবারের বাজেট। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। অনেকে হিসাব করেন, আগে এত % বেড়েছিল, এবার এত কম % বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া প্রসঙ্গেও নিজের ব্যাখ্যা তুলে ধরেন সরকার প্রধান। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না। একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক। তারপরে তো ট্যাক্স দিতেই হবে। মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক।
সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। জনগণে আওয়ামী লীগের শক্তির উৎস মন্তব্য করে শেখ হাসিনা জানান, কিছুই ভালো না লাগা গোষ্ঠীর কথাই কান দিতে নারাজ সরকার। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড়ায় মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সেই কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই, আমাদের শক্তি জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। এর আগে সকালে 6 দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের উন্নয়ন অব্যাহত রাখার বিষয় মাথায় রেখে এবারের বাজেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এবারের বাজেটকে পরিমিত ও সাহসী বলে আখ্যা দিয়েছেন তিনি। বাজেটে বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে সমন্বিত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে আবারও আওয়ামী লীগের সফলতার কারণ জনগণের আস্থা। একই সঙ্গে বিএনপিকে নেতৃত্বশূন্য দল বলেও মন্তব্য করেন তিনি। আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে। মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য এবং চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এসব দিকটা আমরা বিশেষভাবে নজর রেখেছি, যাতে সেখানে যেন কোনো এই ইনফ্লেশনের চাপটা না আসে। বিএনপির তো সমস্যা হচ্ছে যে তাদের নেতৃত্বের অভাব, কারণ সাজাপ্রাপ্ত আসামি পলাতক, সে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলার আসামি তারেক, যে সে লন্ডনে বসে হুকুম দেয়, তারা এখানে। তো ইলেকশনে তাদের নমিনেশন একটা লন্ডন থেকে আসে, একটা পুরানা পল্টন থেকে আসে, একটা গুলশান থেকে আসে। দেখা গেছে এক সিটে 2-3 তাদের ক্যান্ডিডেট। আমরা সেটা অর্জন করতে পেরেছি, সেটা হলো মানুষের আস্থা। এই আস্থাটার জায়গাটা আমাদের এখনো রয়ে গেছে, সেটাই আমাদের বড় শক্তি। প্রস্তাবিত বাজেটকে বেনজির বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বাজেট শুধু কালো টাকার বাজেটই নয়, দুর্নীতির বাজেট বলে অভিযোগ করেন তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতিকে প্রশ্রয় দেবে ক্ষমতাসীনরা। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে সব মহলে চলছে বিশ্লেষণ। রাজনীতিবিদরাও থেমে নেই সেই দৌড়ে। সরকার দলীয়রা ভাবছেন এ বাজেট জনকল্যাণমুখী, তবে এ দাবি মানতে নারাজ বিরোধী পক্ষ। বাজেটকে গণবিরোধী মন্তব্য করে বিএনপি বলছে, জনগণের পকেট কাটতেই বিশাল বাজেট দিয়েছে ক্ষমতাসীনরা। এটা হলো লুটপাটের বাজেট, মানুষের কথার উপরও ট্যাক্স বসাইছে। এই বছর মিনিমাম 22 থেকে 25% যাবে সুদ দিতে, আর বাকি দুর্নীতি 20% ধরেন ওদের আমি কমাই দিলাম, কারণ এটা তো পয়সা খাওয়া ছাড়া কিছুই করে না ভাই। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, প্রস্তাবিত বাজেট সরকারের চলমান দুর্নীতিকে আরও প্রশ্রয় দেবে। এ বাজেটকে তিনি বেনজির বলেও মন্তব্য করেন। বেনজির বাজেট, বেনজির তো সব দিক দিয়ে। আমাদের সাবেক পুলিশ কর্তা র্যাবের ডিজি ছিলেন, তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির। এখন বাজেট হচ্ছে তাও বেনজির। এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দাবি করেন, এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে। এই লুটপাটের কালো টাকা সাদা করার জন্য 15% ইজ ইট সাফিসিয়েন্ট? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের জরুরি তহবিল থেকে উধাও হয়ে গেছে প্রায় 5.5 কোটি টাকা। কৌশলে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন কমিটি করে মন্ত্রণালয়ের আমলারা। কমিটি হওয়ার বছর পেরিয়ে গেলেও তদন্ত এখনো শেষ হয়নি।
বিষয়টি স্বীকার করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ইঙ্গিত দেন দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তাই জড়িত এই অর্থ লোপাটের সঙ্গে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডোরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় $1,76,000 বা 2 কোটি টাকার বেশি। দুর্যোগকালীন সময়ে এ অর্থ ব্যবহার হওয়ার কথা থাকলেও 2020 সালের অক্টোবর মাসের পর সেই অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট করে দূতাবাসেরই একটি চক্র। হিসাবটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিলে যুক্তরাষ্ট্রের ওই ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে জানায়। রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের বিদায় এবং এম শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মাঝামাঝি সময়ে এই অর্থ লোপাটের ঘটনা ঘটে। এ সময়ের মধ্যে দূতাবাসের আরেকটি অ্যাকাউন্ট থেকে সরানো হয় আরও $3 লাখ বেশি বা প্রায় 3.5 কোটি টাকা। রাষ্ট্রদূত শহীদুল ইসলাম দায়িত্ব নেয়ার পর একটি চিঠির মাধ্যমে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ও সচিবকে এ তথ্য জানান। ওয়াশিংটন দূতাবাসে হওয়া এই দুর্নীতির প্রায় 2.5 বছর পর একটি তদন্ত কমিটি গঠন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী। তবে আমলাতান্ত্রিক কৌশলে পররাষ্ট্রমন্ত্রীর করা তদন্ত কমিটির প্রধানকে বাদ দিয়ে নতুন করে কমিটি করা হয়। মনে করা হয় সেই তদন্ত এখনও শেষ না হওয়ার পেছনে এটিই প্রধান কারণ। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এইটা একটু দুঃখজনক। আমি যখন সরকারে ছিলাম তখন আমাদের রাষ্ট্রদূত ওয়াশিংটনে যিনি, সেই তথ্যটা আমাদের পররাষ্ট্র সচিবকে জানান, আমাকেও একটা জানিয়েছিলেন। এটা বোধহয় 4 লক্ষ কত হাজার, আমাদের দেশের জন্য অনেক টাকা। এটা বহুদিন ধরে পড়েছিল ডরমেন্ট অ্যাকাউন্টে। তখন ব্যাংকই সতর্ক হয়ে গেল যে এতগুলো টাকা হঠাৎ করে উধাও হয়ে গেল, এবং সেই কারণে উনি জানিয়েছিলেন। তখন আমি আমাদের সরকারি যেটা নিয়ম, সেখানে আমরা একটা ইনভেস্টিগেশন করার জন্যে কেমনে হলো, কে দায়ী, এইগুলো নির্ধারণের জন্যে আমরা একটা কমিটি নিয়োগ করি, রিকমেন্ড করি। পরবর্তীতে এটা পরিবর্তন হয়। সাবেক মন্ত্রীর ইঙ্গিত, দূতাবাসের মধ্যম সারির কোনো কর্মকর্তা এ দুর্নীতির সঙ্গে জড়িত। স্টাফরা এবং অফিসাররা সব তৈরি করে, আর যিনি অ্যাম্বাসেডর হন উনি খালি পাশে সই করেন। তো এরকমও হতে পারে। যদিও ডক্টর হাসান মাহমুদ নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিষয়টি তার নজরে আনা হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে ডক্টর মোমেনের আশা, নতুন পররাষ্ট্রমন্ত্রী এই দুর্নীতির যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা নেবেন। আই হ্যাভ কনফিডেন্স যে আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন তিনি এটার ফুল ইনভেস্টিগেশন করবেন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নানামুখী চাপের মধ্যেও চলতি অর্থ বছরের 11 মাসে 62,000 কোটি টাকা রাজস্ব আদায় করে রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা গত অর্থ বছরের চেয়ে 6,000 কোটি টাকা বেশি। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং কয়েক গুণ বেড়েছে। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। চলতি অর্থ বছরের শেষ হতে আরো অন্তত 23 দিন বাকি থাকলো ইতিমধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। 70,573 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 62,024 কোটি টাকা। গত অর্থ বছরে আদায় হয়েছিল 61,632 কোটি টাকা। বিশ্বমন্দায় অর্থ বছরের শুরুতে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নামলো, শেষের দিকে এসে অনেকটা কাটিয়ে উঠেছে। তার প্রভাব পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে। এবছর আমরা ইতিমধ্যেই গত বছরের যে রাজস্ব আদায় হয়েছিল তাকে আমরা অতিক্রম করেছি। আর সামনে আমাদের আরও 1 মাস বাকি রয়েছে। আমাদের আমদানি রপ্তানি সবকিছুই বাণিজ্য একটু পজিটিভ ধারায় আসাতেই আমরা আমাদের গত বছরের যে আদায়কে আমরা ইতিমধ্যেই অতিক্রম করতে পেরেছি। রাজস্ব আদায়ের মতো গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংও। গত 11 মাসে আগের সময়ের তুলনায় 1,75,000 কন্টেইনার এবং 55 লাখ মেট্রিক টন কার্গো পণ্য বেশি হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে পণ্য আসার পরিমাণ বাড়লো, কিছুটা কমেছে জাহাজ আসা। এই স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমাদের জাহাজ হ্যান্ডলিং কিছুটা কমেছে। জাহাজ হ্যান্ডলিং কমার মূল কারণ হচ্ছে এখন বড় সাইজের জাহাজ আসছে, এটা কন্টেইনার এবং কার্গো উইকেট্রি। তো বড় সাইজের কার্গো আসলে তাদের যদি ফুল ক্যাপাসিটি নিয়ে জাহাজ আসে তাহলে জাহাজ কম আসতেই পারে। ডলার সংকটে 2022-23 অর্থ বছরে বিলাসবহুল পণ্য আমদানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করলেও এখন অনেকটা শিথিল করা হয়েছে। এতে আমদানি বেড়েছে অনেক বেশি। বেসরকারি 21টি অফডকের তথ্য অনুযায়ী গত 11 মাসে রপ্তানির পরিমাণ 1% বাড়লেও আমদানি বেড়েছে অন্তত 16%। রপ্তানির ক্ষেত্রে এই আমদানিটা
অনেক বড় ভূমিকা রাখবে। কারণ প্রথম দিকে 2022-23 আমরা যে ডলার সংকটটা দেখতে পাচ্ছিলাম, সেই ডলার সংকটটা ধীরে ধীরে সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে স্তীমিত হয়ে আসে এবং আমরা মনে করি ব্যবসা বাণিজ্যের উপর এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং ব্যবসা বাণিজ্য আবার যে জোরদার হচ্ছে, আমদানির এই ভলিউম বৃদ্ধিটা তারই পজিটিভ পরিচায়ক। বাংলাদেশ শিল্পের কাঁচামালের পাশাপাশি বিপুল পরিমাণ জ্বালানি তেল এবং ভোগ্যপণ্য আমদানি করে, আর রপ্তানি পণ্যের অধিকাংশই তৈরি পোশাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত 2 বছর ধরে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক মন্দা। শুরুর দিকে বাংলাদেশেও এই মন্দার প্রভাব পড়েছিল। বিশ্ব এখনও সেই মন্দা কাটিয়ে উঠতে পারেনি। তারপরও নানা কৌশলে চাঙ্গা হচ্ছে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের মূল ভূখণ্ডের সমান সমুদ্রসীমার মালিক হলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। উল্টো প্লাস্টিক দূষণ ও অনিয়ন্ত্রিত বর্জ্যে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। হুমকির মুখে সামুদ্রিক প্রাণীও। বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আলাদা মন্ত্রণালয় করা সহ বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার পরামর্শ সমুদ্র গবেষকদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। অবারিত সৌন্দর্যের জলরাশির সঙ্গে ঢেউয়ের নূপুর, সাদা চোখের দৃশ্যমান সমুদ্রের নীলাভ জলের তলদেশের সম্পদ এখন আর রূপকথার গল্প নয়। সমুদ্রে আছে নানান প্রজাতির মাছ আর উদ্ভিদ, পণ্য আমদানি রপ্তানির অপার সম্ভাবনা সহ তেল, গ্যাস ও খনিজ সম্পদে পরিপূর্ণ থাকায় সমুদ্রকে বলা হয় সম্পদের স্বর্গরাজ্য। তবে একে কাজে লাগিয়ে বিশ্বের সমুদ্র উপকূলীয় দেশগুলো বিপুল পরিমাণ আয় করলেও সুনীল অর্থনীতির সঠিক ব্যবহার করতে পারছে না বাংলাদেশ। বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজারে হাঁটতে গেলেই চোখে পড়বে প্লাস্টিক বোতল, পলিথিন, ছেঁড়া জাল ও প্লাস্টিক বর্জ্য। আর দূষণে প্রতি বছর মারা পড়ছে সামুদ্রিক কাছিম, ডলফিন ও তিমি। আর সবচেয়ে বেশি হুমকির মুখে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন। তলদেশে মিলছে দূষণের ভয়াবহ চিত্র, হুমকির মুখে পড়ছে ব্লু ইকোনমি। যখন ডাইভিং করে সাগরের নিচে যাই তখন কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো, পলিথিন, বিভিন্ন ধরনের ক্যান, বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে যে আমার যে জায়গাটায় আছে সেটা যদি প্রবালের উপরে থাকে প্রবালের ক্ষতি করছে, বালির মধ্যে থাকলে বা দেখা যাচ্ছে সেই জায়গার বালিটাও পরিবেশটা নষ্ট হচ্ছে। এবং অনেক সময় আমরা দেখি এই বোতলের ভিতরে মাছ ঢুকে গেছে, মাছটা বেরোতে পারতেছে না, আটকা পড়ে গেছে। আপনি অনেক সময় দেখবেন যে জালের ফাঁসের মধ্যে টার্টেল আটকে আসছে কিংবা হাঙর আটকে আসছে। হ্যাঁ, তো এই ঘটনাগুলো ঘটবে যতক্ষণ আমরা প্লাস্টিককে নিয়ন্ত্রণ করব। দেশের অর্থনীতিতে বর্তমানে ব্লু ইকোনমির অবদান 9.6 মিলিয়ন মার্কিন ডলার, যা মোট অর্থনীতির মাত্র 6%। সমুদ্রে থাকা মূল্যবান সম্পদ উত্তোলন, মৎস্য আহরণ ও পর্যটনকে কাজে লাগিয়ে 2030 সাল নাগাদ বছরে কোটি কোটি ডলার আয় করা সম্ভব বলে মনে করেন গবেষকরা। এজন্য সমুদ্র অর্থনীতি নিয়ে সমন্বিত নীতি, পরিকল্পনা ও আলাদা মন্ত্রণালয় করার পরামর্শ তাদের। পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণকারী যারা আছেন তারা সমুদ্র সম্পর্কে সচেতন না। 1,47,000 বর্গ কিলোমিটারের যে আমাদের ভূমিভিত্তিক বাংলাদেশ, সেটাকে ম্যানেজ করার জন্য 43টিরও বেশি মন্ত্রণালয় আছে, কিন্তু আমাদের সমুদ্র এবং সমুদ্র সম্পদকে ব্যবস্থাপনার জন্য আমাদের একটি মন্ত্রণালয় এখন করা হয় না, যার কারণে আমাদের সমুদ্রের কোনো কর্তৃপক্ষ জাতীয়ভাবে নেই। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানালেন, সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা হচ্ছে। রিনিউয়েবল এনার্জি যদি আমরা তৈরি করতে পারি, নিশ্চয়ই সেটাও একটা কন্ট্রিবিউশন হবে। ওশান এনার্জি যদি আমরা ইউজ করে পারি, এই যে আমাদের সিভিড নিয়ে এত রিসার্চ হচ্ছে, সেটা যখন আপনার কমার্শিয়াল এই যে বাণিজ্যিকভাবে ইউজ হবে, সেখান থেকেও আমাদের কন্ট্রিবিউশন হবে। আমরা এইভাবে রিসার্চগুলো করে করেই কিন্তু কন্ট্রিবিউশনের দিকে যাচ্ছি। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে মূল ভূখণ্ডের বাইরে প্রায় 1,18,883 বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্র সীমার বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সমুদ্র কখনো দুর্যোগের আতুগর, কখনো সম্পদের স্বর্গরাজ্য, কিন্তু এই সম্পদ আহরণে নেই তেমন কোনো কার্যকর উদ্যোগ। অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও প্রতিবেশী দেশ ভারতও এই সমুদ্র থেকে আয় করছে কোটি কোটি ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজ করা গেলে বাংলাদেশের পক্ষেও সম্ভব এই সমুদ্র থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমি ও ইটভাটা দখলের অভিযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের শ্যালকের বিরুদ্ধে। এমনকি
পুলিশের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। সাতক্ষীরা সদরের আলীপুরে একাধিক ভুক্তভোগীর অভিযোগ, ক্রসফায়ারের ভয়ে দেখিয়ে নানা অপরাধ করেন বেনজিরের শ্যালক। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মির্জা আনোয়ার। আমিনুর গাজী সবুজের ছবি ও মমতাজ আহমেদ বাপির তথ্যের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের একের পর এক অবৈধ সম্পদের খোঁজ বেরোচ্ছে দেশের সমতল ও পাহাড়ি জমিতে, যা নিয়ে অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে দুদক। এবার বেনজিরের ক্ষমতার দাপটকে পুঁজি করে অন্যের জমি ও ইটভাটা দখলের অভিযোগ উঠল তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে। সাতক্ষীরা সদরের আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামে বেনজির আহমেদের শ্বশুর সাবেক এডিশনাল ডিআইজি মির্জা মনসুরুল হকের বিশাল বাড়ি, কিন্তু সেখানে কেউই থাকেন না। দেখাশোনা করেন কেয়ারটেকার প্রশান্ত দাস, কিন্তু তাকেও পাওয়া যায়নি। ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, বেনজির আহমেদ দীর্ঘদিন র্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ তার সহযোগীদের নিয়ে একই এলাকার আশরাফুজ্জামান হাবলুর ইটভাটা দখল করে নেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটের ভাটা লিখে দিতে ব্যবহার করা হয়েছে আইনি প্রয়োগকারী সংস্থাকেও। সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ, তার লোকজন যে আমার ভাটায় প্রোভাইডার মির্জা আনোয়ার পারভেজ নামে একটি সাইনবোর্ড দিয়ে দেয়, আমার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে, এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়। ক্রসফায়ারের ভয় দেখিয়ে আকরাম হোসেন তুহিনের কাঁচা ফলন্ত ধানের উপর মাটি ভরাট করে ৮ শতক জমি জোরপূর্বক দখল করেন মির্জা আনোয়ার। তখন ভয়ে কিছু বলতে পারেনি উল্লেখ করে এখন জমি ফিরে পেতে চান ভুক্তভোগী আকরাম। জমি দখল ও পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ করেন মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে। বেনজির সাহেব ওনার বোনায় সেই হিসাবে সেই ভয় দেখায়, ক্রসফায়ারের ভয় দেখায় আমাদের এই জমিটা দখল করে। দুলাভাইয়ের ক্ষমতার দাপটে এই মির্জা আনোয়ার পারভেজ আমাদের আলীপুরের এমন কোনো অপকর্ম নেই সে তার দ্বারা সংগঠিত হয়নি। এত সব অভিযোগের বিষয়ে মির্জা আনোয়ার পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অস্বীকার করেন। দাবি করেন সাতক্ষীরায় যা কিছু আছে তার দাদার আমলের জমি, আর ইটভাটার মালিকদের পারিবারিক দ্বন্দ্বকে তার উপর চাপানো হচ্ছে। জমি যদি দখল করে থাকি তাদেরকে বলতে বলেন আমি দেখতে কেমন এবং সে জমি কোন জায়গায় কোথায়। আমি ভাই তাদের নামও জীবনে শুনি নাই। ওখানে আমার দাদার আমলের যে জমি, সেই জমি ছাড়া আমার কোনো জমি জায়গা নাই। আনোয়ার পারভেজের বাবা মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন। তখন বেনজির আহমেদের সঙ্গে বিয়ে হয় তার মেয়ে দিশান মির্জার। সময় সংবাদ, সাতক্ষীরা। এখানে আড্ডায় ঝড় ওঠে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, প্রেম সহ সমসাময়িক ইস্যুতে। জমজমাট আড্ডায় শিক্ষার্থীদের সঙ্গী হন শিক্ষকরাও। ক্যাম্পাসের ঝুপড়ির গল্প জানাচ্ছেন মেহেরিন রিনি। টিনের চালের ছোট ছোট ঘর, এর মধ্যে বসার জন্য রয়েছে বেশ কিছু বেঞ্চ, রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা। খালি এই বেঞ্চগুলোতেই শিক্ষার্থীরা এসে প্রাণ ফেরায়। সকালের নাস্তার সময় থেকে ভিড় বাড়তে শুরু করে এখানে। ক্লাসের ফাঁকে একটু সময় পেলেই এখানে জমে ওঠে আড্ডা আর গান। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমরা এখানে এসে বন্ধুরা মিলে সবাই মিলে অনেক আড্ডা দিই। যতগুলো ঝুপড়ি আছে, সমাজ বিজ্ঞান ঝুপড়ি, কলা ঝুপড়ি, এগুলো আমাদের কাছে একটা আবেগের নাম। কখনো এই আড্ডায় শিক্ষার্থীদের সঙ্গী হন শিক্ষকও, যা শিক্ষক শিক্ষার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে সাহায্য করে। ক্লাসের ফাঁকে এসে একটু আড্ডা দেওয়া, একটু সামান্য নাস্তা করা, গল্প করা, বন্ধুদের সাথে পরিচয়, আলাপচারিতা। কখনো এমনও হয় যে নোট বিনিময় করে, অ্যাসাইনমেন্ট শেয়ার করে, অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করে। মনের ক্ষুধা আর পেটের ক্ষুধা দুটোই মেটাচ্ছে এই ঝুপড়ি। নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসেরই অবলম্বন হয়ে উঠেছে ঝুপড়িগুলো। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঝুপড়ি, তা নিয়েই আবার অভিযোগেরও শেষ নেই তাদের। আমাদের ক্যাম্পাসে ভালো কোনো রেস্টুরেন্ট না থাকার কারণে আমাদের ক্লাসের ফাঁকে লাঞ্চের যে ব্রেকটা হয় সেই ব্রেকে আমরা ঝুপড়ির দিকে মুখাপেক্ষী। আর ভালো কিছু রেস্টুরেন্ট যদি এখানে থাকতো, মানসম্মত খাবারের ব্যবস্থা থাকতো, তাহলে হচ্ছে আমাদের জন্য বেটার হইতো। নানা অভিজ্ঞতার কথা জানান বহু বছর ধরে ঝুপড়ি চালানো বিক্রেতা। ক্যাম্পাস যদি খোলা থাকে, ধরো খেলা চললে এখানে ঢুকতাম আসে। আর আগে এখানে একটু ডিপার্টমেন্ট সবগুলো ছিল, একটু ব্যবসা হইতো, এখন একটু কম আগে থেকে। সমাজবিজ্ঞান অনুষদ আর হলগুলোর সামনে সহ ক্যাম্পাসে শতাধিক ঝুপড়ি রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়, থাকবে মুক্তপ্রাণ, থাকবে কোলাহল। কর্মব্যস্ত সময়ের ফাঁকে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নিতে ঝুপড়িগুলোতে হয় শিক্ষক আর শিক্ষার্থীর মিলন মেলা। একটু সুযোগ পেলেই শিক্ষার্থীরা এখানে এসে গান আর আড্ডায় মেতে ওঠেন।
ঝেড়ে ফেলেন দিনের সকল ক্লান্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ি থেকে মেহেরিন রিনি, সময় সংবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিল ও আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থী সমন্বয় পরিষদ। একই সঙ্গে আজ রাজু ভাস্কর্যের বেদিতে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এ সময় হাইকোর্টের আদেশে বহাল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবি জানান সমন্বয় পরিষদের নেতা কর্মীরা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার বিকল্প নেই বলে জানান শিক্ষার্থীরা। কোটা প্রথা বাতিল এবং 2018 সালের যে পরিপত্রটি সেটাকে অব্যাহত রেখে পাশাপাশি চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে 35 বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন জারির লক্ষ্যে আমরা আগামী রবিবার পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিচ্ছি। সেই সাথে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি বিশাল শিক্ষার্থী সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। জনমানবহীন এলাকায় নেই কোনো চলাচলের পথ, তবুও মরা খালের ওপর 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সেতু। বান্দরবান সদরের কমলং পাড়ার সেতুটি নিয়ে সৃষ্টি হয়েছে কৌতূহল। জেলা পরিষদের দাবি, প্রস্তাবিত পার্ক ও রিসোর্ট নির্মাণের জন্য সেতুটি তৈরি করা হচ্ছে। সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। আশেপাশে নেই কোনো বসত বাড়ি, নেই চলাচলের কোনো রাস্তাও, তবুও মরাখালের উপর নির্মাণ করা হচ্ছে 30 ফুটের সেতু। বান্দরবান সদর উপজেলার ক্যামলং পাড়ায় 28.5 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে পার্বত্য জেলা পরিষদ। ইতোমধ্যে 95% কাজ শেষ হয়েছে। অভিযোগ উঠেছে পাশেই আমবাগানে যাতায়াতে সরকারি টাকায় নির্মাণ করা হয়েছে সেতুটি। ব্রিজ বানাচ্ছে যে ওইটা বাগানের যাওয়ার জন্য আর কি, ওখানে কোনো ওই পাড়া যাওয়ার জন্য রাস্তা নাই। ব্রিজের ওগুলো কোনো পাড়া নাই, বাগান দেখি ব্রিজে নতুন বুঝছে। অবশ্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলীর দাবি, প্রস্তাবিত পার্ক ও রিসোর্ট নির্মাণের জন্য সেতুটি তৈরি করা হচ্ছে। ওখানে একটা পর্যটন কেন্দ্র মানে স্পট তৈরি করা হবে। ওখানে যদি যাতায়াতের যদি জায়গা না থাকে, না হলে তো ওই জায়গাটা করতে পারবো না। ওখানে এটা কমপ্লিট হয়ে গেলে ওখানে বিভিন্ন রকম কটেজ বা বাচ্চাদের বিনোদনের জন্য কোনো ধরনের কিছু আমরা স্থাপনা তৈরি করবো। 2022 সালে সেতুটি নির্মাণের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এইচকে এন্টারপ্রাইজ। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন বাস। বারবার দুর্ঘটনা ঘটার পরও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নেই কোনো তদারকি ব্যবস্থা। চোখের সামনেই লক্কর ঝক্কর বাস চললেও নির্বিকার বিআরটিএ সহ প্রশাসন। হৃদয়পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সড়কে মৃত্যুর মিছিল বেরিয়ে চলেছে, তার মধ্যেই লক্কর ফিটনেসবিহীন বাস দেদারসে দাপিয়ে বেড়াচ্ছে শহরে শহরে। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়ক সহ ব্রাহ্মণবাড়িয়ার 76 কিলোমিটার অংশ জুড়ে চলছে মেয়াদোত্তীর্ণ অর্ধশতাধিক বাস। ভাঙা হেডলাইট, লুকিং গ্লাসে জোড়াতালি দিয়ে সড়কে চলাচল করছে এসব পরিবহন। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা, অথচ সংশ্লিষ্ট সংস্থাগুলো দেখেও না দেখার ভান করে আছে। নেই সঠিক তদারকিও। ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষায় বৈধভাবে দেওয়া হয় কিনা এমন প্রশ্ন সাধারণ যাত্রীদের। যে গাড়িটা আমরা চড়তেছি বিগত 20 বছর আগে বা 30 বছর আগে পুরনো গাড়ি, তার স্প্রিং তার কন্ডিশন বেশি ভালো না। 20 মিনিট সময় সেখানে 1 ঘন্টা আধা ঘন্টা লাগাই দিচ্ছে, যেখানে সেখানে স্টপ হচ্ছে। এই জন্য আমরা হেসেল হচ্ছি, অনেক ভুক্তভোগী আর। আর বস্তার মতন যাইতে ভরে আপনাদের গাড়িগুলোর সিটগুলো অপরিষ্কার, ছিঁড়া বিড়া। সার্ভার জটিলতা নেওয়া হচ্ছে না ফিটনেস সার্টিফিকেট, এমন খুরা অজুহাত বাস মালিক সমিতির। নিয়মিত মোবাইল কোড পরিচালনার কথা বিআরটিএ জানালেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যায় না। এদিকে দ্রুত সময় মেয়াদোত্তীর্ণ বাস বন্ধে উদ্যোগের কথা জানায় পরিবেশ অধিদপ্তর। আমাদের গাড়িগুলোর ফিটনেস আছে, যদি 2-1টার বাকি থাকে এগুলো হইলো অনলাইন জটিলতার কারণে আমাদের সার্ভারে টাকা নিতেছে না। এই টাকা না নেওয়ার কারণে এইগুলা ম্যাক্সিমাম চালকরা হচ্ছে যে তাদের সাইন সম্পর্কে জানে না, রোড সাইন সম্পর্কে জানে না। তাদের হচ্ছে যে সিগন্যালগুলো না মানার আবার ওভার স্পিডের কারণে এগুলো হচ্ছে যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের চিন্তাভাবনা যেটা আছে যে দূষণকারী বাস আসলে কোনো জায়গায় চলতে পারবে না। ফিটনেসবিহীন যে বাসের বিষয়ে আমরা আরটিসির মিটিং করে এই বিষয়ে সিদ্ধান্ত নিব এবং আমি আশা করি যে জেলা কোর কমিটির মিটিং করে সিদ্ধান্ত নিব যে এখানে কিভাবে করলে ফিটনেসবিহীন যে গাড়িগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। জেলায় 150 শতাধিক লোকাল বাস চলাচল করে। রোড পারমিট এবং ফিটনেসবিহীন যানবাহনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হলে দুর্ঘটনার সংখ্যা যেমন বাড়তে থাকবে, তেমনিভাবে মৃত্যু মিছিলে যোগ হবে নিত্য নতুন তরতাজা প্রাণ, এমনটি মনে করছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।
বেহাল দশায় বছরের পর বছর পড়ে আছে নোয়াখালীর নিঝুম দ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটি। ৫৫ কিলোমিটারের সড়কের ১০ কিলোমিটার পাকা হলেও বাকি ৪৫ কিলোমিটার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে বেশ কিছু অংশ। সড়কটি দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। কোথাও সম্পূর্ণ ভাঙা, আবার কোথাও বড় বড় গর্ত, এমন বেহাল দশায় বছরের পর বছর নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপের এ সড়ক দিয়ে যাতায়াত করছে পর্যটক সহ স্থানীয়রা। ৫৫ কিলোমিটারের সড়কের ১০ কিলোমিটার পাকা হলেও বাকি ৪৫ কিলোমিটার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এর মধ্যেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে গেছে বেশ কিছু অংশ, কোথাও আবার সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়রা জানান, সামান্য জোয়ারের পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, পানি নামার সময় দেখা দেয় ভাঙন। এতে কমছে পর্যটকের সংখ্যা, যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রাও। পর্যটক একবার আসলে দ্বিতীয়বার আসার নামলো না, এই শুধু রোডের কারণ। ২০ টাকার ভাড়ার জন্য আমরা এখানে কত কষ্ট করে যেতে হয়, তারপরে ভেঙে ভেঙে যেতে হয়, বারে বাড়তে পারতেছি না, আমরা এখন অভাবে আমাদের দিন যাইতেছে। যে সরকার আমাদের পর্যটক এলাকা হিসেবে আমাদের এলাকা যদি কাজ কাম করে, তাহলে মনে করেন আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারবো বা পর্যটকরাও আসবো। আগামী ১ বছরের মধ্যে নিঝুম দ্বীপের প্রধান সড়ক সহ অন্য সড়কগুলো মেরামত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী। বিচ রোড যেটা ওই বিচের ইয়েতে, এটা আগামী ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, আগামী শুষ্ক মৌসুমের মধ্যে হয়ে যাবে। মেইন রোড তো আমরা আশা করি ১-১.৫ বছরের মধ্যে হয়ে যাবে। রোহিঙ্গা রিলেটেড একটা প্রজেক্ট আমাদের ইতিমধ্যে পাস হয়েছে, সেই জায়গায় আমরা কিছু স্কিম নিয়েছি। আশা করি যদি এই প্রজেক্টটা পাস হয় তাহলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। নিঝুম দ্বীপের আয়তন ৯১ বর্গ কিলোমিটার। সময় সংবাদ, নোয়াখালী। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিশম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন ইয়ার্কি। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছান তারা। এরপর বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু সহ ৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন। পরে সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। দেশ বিদেশের স্বনামধন্য কবি সাহিত্যিকদের অংশগ্রহণে দিনাজপুরে অনুষ্ঠিত হল সাহিত্য সম্মেলন ২০২৪। শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক সৈয়দ হাসমত জালাল। এ সময় তিনি বলেন, দুই বাংলার কবি সাহিত্যিকরা অসাম্প্রদায়িক মানবিক বলয় গড়ে তুলতে পারবেন। দুই দেশের মধ্যে রচিত হবে মানবতার সেতু বন্ধন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। সাহিত্য সম্মেলনে কবিতা ও পাঠ ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এই সম্মেলনের আয়োজন করে দিনাজপুর প্রেস ক্লাব ও কাব্যকথা। ১৭ কোটি জনসংখ্যার দেশে মাত্র ৩০ লাখ মানুষ করের আওতায় থাকা হতাশাজনক উল্লেখ করে মূল্যস্ফীতি হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি ও রাজস্ব আদায় বাড়ানোর জোর দিয়েছেন বিশিষ্টজনরা। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মারকগ্রন্থ ২ এর মনোগ্রমোচন অনুষ্ঠানে কথা বলেন তারা। দেশের ইতিহাসে একাধারে ১২টি বাজেট উপস্থাপনের রেকর্ড তার দখলে, যার মধ্যে 10টি আওয়ামী লীগ সরকারের আমলে। ছিলেন বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, IDB এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও। অনন্য প্রতিভাবান, জ্ঞানের আধার মানুষটি আজন্ম চেয়েছেন জনমানুষের কল্যাণ, কাজও করেছেন সাধারণের ভাগ্যোন্নয়নে। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও স্মারকগ্রন্থ ২ এর মোড়ক উন্মোচন উপলক্ষে শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠানের আয়োজন করে AMA মুহিত ট্রাস্ট। বক্তারা আবুল মাল আব্দুল মুহিতের বর্ণাঢ্য জীবন ও কর্ম তুলে ধরেন। মুহিত ভাইয়ের সেই সাহস বিস্তৃত বক্তব্য ছিল। উনি রাজনীতি করেছেন, রাজনীতির ভেতরে থেকেছেন, তার মন্ত্রী হিসেবে থেকেছেন, কিন্তু উনি কিন্তু সবসময় স্বাধীন ছিলেন। উনি আমাকে বলতেন ঠোঁটকাটা, এবং বলেননি, লিখে গেছেন ওনার বইয়ের মধ্যে এক জায়গায় ঠোঁটকাটা। কিন্তু উনি যে কি ঠোঁটকাটা ছিলেন এ কথা কে বলে? এবং কোনো কিছু অন্যায় বা যেটা
অন্যায্য সেটাকে উনি প্রোটেস্ট না করে এটাকে উল্লেখ করেছেন এখানে। হ্যাঁ, ওটাকে কেউ প্রোটেস্ট না করে উনি থাকেন। একটা হচ্ছে যে এই যে আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র আমরা শেষ পর্যন্ত করতে পেরেছি, এটা কিন্তু মোহিত ভাইয়ের জন্য। এটা ওই যে সুজন সাহেব বসে আছেন, উনি এটার সাক্ষী। এবং উনি যদি আজীবন মানে যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আমাদেরকে সমর্থন দিয়েছেন, কেমন, এবং আমি তার কাছে খুবই কৃতজ্ঞ এর জন্য। বক্তারা বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বাজেট পেশের পেছনে কাজ করত গণমানুষের কল্যাণ, আর তাই তার বাজেটের পর বাড়ত না দ্রব্যমূল্য। এই বাজেটের আগে একটি হচ্ছে মুদ্রাস্ফীতি, সেটা সরকার স্বীকার করেছেন যে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। গতকাল বাজেট প্রস্তাব পেশ হয়েছে, আজকেও আবার দেখা যায় মার্কেটে দাম বেড়ে গেছে। মহিষ সাহেব যখন বাজেটটা দিতেন পরের দিন কিন্তু মার্কেটে দাম বাড়েনি। 17 কোটির দেশে 30 লাখের লোকের মতো লোকে আপনার আয়করটা দেন, আর বাকি সব আয়করের পরিধির বাইরে। সুতরাং এগুলোকে কেমন করে পরিধিতে আনা, সেগুলো আমাদের চিন্তা ভাবনা দরকার। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর দুজনের জুটিটা ছিল খুব ভালো। শেখ হাসিনা মানবিক দিক থেকে মানুষের কল্যাণের জন্য তার জীবন নিবেদিত, আর মুহিত ভাই সেই কল্যাণ অর্জনের জন্য কি কি করা উচিত সেইগুলো তিনি ভালোভাবে জানেন। এই দুজনের কম্বিনেশনের ফলে আমাদের অর্থনীতিতে যুগান্তর এসেছে। কোথায় সেই তলাবিহীন জুড়ি, এখন এ ভাইব্রেন্ট ইকোনমি, ল্যান্ড অফ অপরচুনিটি। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা কখনোই ভুল করলে আমরা ভুল স্বীকার করি না। আপনারা দেখবেন উনি কিন্তু অনেক সময় অনেক কথা মোহিত ভাই কমেন্টস করে দিতেন। একবার হলমার্ক কেলেঙ্কারি নিয়ে ওনার একটা বক্তব্য ছিল, তারপর পরে কিন্তু উনি বললেন যে না, এটা আমার ভুল বক্তব্য ছিল। কয়জনের আজকে সেই সৎ সাহস আছে? আমরা যা বলি আমরা সেটাকেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এবং সেই ভুল স্বীকার করার সৎ সাহস ওনার মধ্যে ছিল, কেন উনি দেশকে ভালোবাসতেন। আবুল মাল আব্দুল মুহিতের জীবন আদর্শ ও দেশপ্রেম সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা। স্মরণীয় হয়ে গেছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফ্রোবেল প্লে স্কুলের 20 বছর পূর্তি উপলক্ষে ফ্রোবেল একাডেমি এবং ফ্রোবেল প্লে স্কুলের দুদিনব্যাপী শিক্ষা সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত শিক্ষা সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। সম্মেলনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 21 শতকের শিক্ষা ভাবনা উদ্ভাবন এবং অন্তর্ভুক্তির এক নবদিগন্ত শিরোনামে শিক্ষা সম্মেলনে বক্তব্য উপস্থাপন, প্যানেল আলোচনা, ওয়ার্কশপ এবং সম্মিলিত সেশনের মাধ্যমে উদ্ভাবনী শিক্ষার পদ্ধতি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শেখার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা এবং ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়ে বক্তব্য তুলে ধরেন শিক্ষাবিদরা। ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। নতুন সরকার নির্বাচিত করতে ভোটাররাও মেলাচ্ছেন নানা সমীকরণ। অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রেই সরকারের সাফল্য দেখছেন কনজারভেটিভ পার্টির নেতারা। তবে লেবার পার্টির নেতাদের দাবি, সবচেয়ে বড় অর্থনৈতিক ধস নেমেছে বর্তমান সরকারের আমলেই। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্টের মেয়াদ শেষে চলছে নির্বাচনের ক্ষণগণনা। কোন দল আসবে ক্ষমতায় সেটি দেখার অপেক্ষায় সবাই। ব্রিটিশ ভোটাররা মিলাচ্ছেন পাওয়া না পাওয়ার হিসাব। অর্থনৈতিক স্বচ্ছতা, চিকিৎসা খাতে আমূল উন্নতি সহ নানা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতারা। সবগুলো জায়গাতেই ফুলফিল হয়ে ধীরে ধীরে আসছে, এবং এটা ভেরি মাচ অ্যান্টিসিপেটেড ছিল যে এটা স্লো বাট শিওরলি উই আর প্রোগ্রেসিং টুয়ার্ডস আওয়ার গোল। তবে লেবার পার্টির নেতাদের দাবি, অর্থনৈতিক উন্নতির কথা বলা হলেও সবচেয়ে বড় ধস নেমেছে এই সরকারের আমলেই। বরিস জনসন দিয়ে শুরু হলেও প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে 3 বার। অনির্বাচিত ঋষি সুনাকও পারেননি সফলতার মুখ দেখাতে। 7 তারিখ জুলাই জেনারেল ইলেকশন সকলের কাছে হইল গিয়ে আবেদন যে এটা চেঞ্জ করতে হইলে যে সাপোর্ট করার লাগে যে আমরা যে লেবার ক্যান্ডিডেট যে জায়গা খাড়া হয়েছেন
please support them because I think we need change after 14 years of Tory chaos. আর বিশ্লেষকরা মনে করছেন প্রত্যাশা ও প্রাপ্তিতে অনেক গরমিল থাকায় এবার দলীয় ইশতেহারেই হবে নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়। অর্থনৈতিক অবস্থা যদিও ইউকের এখনো রিকভার করতে পারেনি, বাট দুটো পার্টির যে ম্যানিফেস্টোগুলা ইজ রিয়েলি প্রমিজিং। এখন জনগণের উপর, ভোটারদের উপর নির্ভর করছে কোন পার্টি জয় হবে। আগামী 4 জুলাই ভোটাধিকার প্রয়োগ করবেন দেশটির ভোটাররা। টানা 14 বছর দলীয় ক্ষমতার বাইরে থাকা লেবার নানা নির্বাচনী জরিপে এগিয়ে থাকলেও বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ কনজারভেটিভ। তবে দেশ জুড়ে জনপ্রিয়তা কমতে থাকা পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জ নানাভাবে ভাবিয়ে তুলেছে ঋষি সুনাককে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরতে চায় লেবার দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন পার করছেন পদ্মাপাড়ের মানুষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বর্ষা না আসতেই কিন্তু পদ্মা উত্তাল হয়ে উঠেছে, আর এই উত্তাল হওয়ার কারণে কিন্তু ঢেউ আসতে পড়ছে এই লৌহজংয়ের জনপদগুলোতে, আর সেখানে নদী পাড়ের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে কিন্তু বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে এবং আপনারা লক্ষ্য করছেন যে একেবারে এই ঝাউটিয়ার যে পদ্মার পাড়, সে এলাকায় কিন্তু ঘর বাড়ি চলে যাচ্ছে, নদী গড়বে। সেই কারণে কিন্তু লোকজন চেষ্টা করছে তাদের শেষ সম্বল রক্ষা করবার জন্য, এবং এটি কিন্তু গেল প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে এই সমস্যাটি চলছে। কিন্তু এখানে এই স্থান থেকে কিন্তু পদ্মা সেতু পুরোপুরি দেখা যাচ্ছে, এবং এখানকার যে একেবারে লৌহজংয়ের শিমুলিয়া থেকে টঙ্গিবাড়ি দিঘির পাড় পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় 478 কোটি টাকার যে বামতি রক্ষা পাত প্রকল্পে গ্রহণ করা হয়েছে, সেই প্রকল্পের কিন্তু অগ্রগতি 33% প্রায় 21 সাল থেকে যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে, এবং সেটি বাস্তবায়ন ধীরগতির কারণে কিন্তু এলাকাবাসীর ক্ষোভ, এবং এই বিষয়টি কিন্তু স্থানীয় সংসদ সদস্য সহ এখানকার জনপ্রতিনিধি এবং প্রশাসনরা এই বিষয়ে তারা কিন্তু উম্মা প্রকাশ করবার পরে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের টনক নড়েছে, এবং এই কারণে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যে প্রধান প্রকৌশলী তিনি কিন্তু আজকে এই ভাঙন এলাকায় আসছেন, এবং এর আগে কিন্তু বিভাগীয় কমিশনার এখানে পরিদর্শন করেছেন, এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কিন্তু এখানে কাজ করছেন। তারা বলছেন যে এই বর্ষা মৌসুম শুরু হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু তাদের ভাঙন মোকাবেলা চ্যালেঞ্জ হবে। তারপর কিন্তু বিভিন্ন স্থানে যে জিও ব্যাগ ফেলা হচ্ছে, মাটির বস্তা ফেলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, এবং ব্লক দিয়ে যে ঢেকে দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে, এবং তারা বলছেন ব্লক তৈরি আছে, তবে এখন এই ব্লকগুলো ফেললে কিন্তু সেটি সুফল ভালো আসবে না বলে কিন্তু তারা চাচ্ছেন যে এই বছরের অক্টোবরে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে, কিন্তু এই যে এত ধীরগতির কারণে কিন্তু সেটি চ্যালেঞ্জ। তবে তারা বলছেন ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করবেন। তো এই ছিল মুন্সিগঞ্জের নদী ভাঙনের সবশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের লৌহজংয়ে। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। কাকডাকা ভোর থেকে বড় পর্দায় খেলা দেখছেন লাল সবুজ সমর্থকরা। এই মুহূর্তে রাজধানীর টিএসসিতে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রিমন, মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ আপনার দিনটা কেমন যাবে তা কিন্তু বলে দেয় সকালটাই কেমন হবে। আজকের সকালটা কিন্তু একেবারে স্নিগ্ধ এবং সেই অসাধারণ সকাল। টাইগারদের যে দীর্ঘ প্রতীক্ষা, অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে সে প্রতীক্ষার অবসান ঘটেছে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে কিন্তু ইতোমধ্যে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। বলছিলাম যে সকালটা অনেক স্নিগ্ধ, আজকের সকালটা বোধহয় একটু আগেই হয়ে গেছে, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে ঢাকা শহরে যারা রয়েছে তারা খুব সকাল দেখে অভ্যস্ত না। তবে আজ কিন্তু নির্ঘুম রজনীর পরে বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছে, শুধুমাত্র যে ঢাকা তাই নয়, গোটা বাংলাদেশে যে কোটি ক্রিকেট ভক্ত রয়েছে তারা কিন্তু চোখ রাখছে টিভি পর্দায়, অর্থাৎ ডালাস থেকে ঢাকা কিংবা ডালাস থেকে বাংলাদেশ যত দূরেই হোক না কেন যেন একটা বিন্দুতে এসে মিশে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। যে কোনো উৎসব পার্বণ কিংবা টাইগারদের খেলার প্রাণকেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। জানেন যে সরকারি ছুটির দিন, তারপরও কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু তারা চলে এসেছে। জানেন যে কিছুটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল, বিশেষ করে ইউএসের বিপক্ষে সেই 3 ম্যাচের 2-1 ব্যবধানে 3 ম্যাচের টি-20 সিরিজ হারার পরে কিন্তু টাইগারদের বিশ্বকাপ বহন নিয়ে অন্যবারের তুলনায়, অর্থাৎ অন্য যত বিশ্বকাপের
শীর্ষ আসর রয়েছে সেই তুলনায় কিন্তু আগ্রহ কিছুটা কম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক দর্শক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উপস্থিত হয়েছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যাটা যে আরও বাড়বে সেটা কিন্তু নিশ্চিত। একটা বিষয় একটু বলে রাখতে চাই, প্রতিটা উইকেট অর্থাৎ 104 রান তুলতেই কিন্তু ইতোমধ্যে 5টা উইকেট তুলে ফেলেছে টাইগার বোলাররা। যে ব্রেক থ্রু দিয়েছিলেন তাসকিন আহমেদ, এরপরে সেই লিগ্যাসি ধরে রেখেছেন। মুস্তাফিজুর রহমান জোড়া উইকেট শিকার করেছেন, বিশাদ জোড়া উইকেট শিকার করেছেন এবং এখন কিন্তু এবং প্রতিটা উইকেটের সঙ্গে সঙ্গে কিন্তু দর্শকদের আমরা চিয়ার আপ দেখছি এবং যে মাঠে খেলা হচ্ছে অর্থাৎ ডালাসের যে উইকেটে খেলা হচ্ছে সে উইকেটে কিন্তু 194 রানও কিন্তু চেস করে আমরা জয় রেকর্ড যেমন দেখেছি, আবার তেমনই 107 রানেও কিন্তু দলকে অল আউট হতে দেখেছি। বলাই বাহুল্য যে কোনোভাবে যদি লঙ্কানদের 150 রানের মধ্যে আটকে রাখা যায় ভেরি মাচ পসিবল, কারণ যদি যেই রান তুলছে এটাও যদি 150-এর মধ্যে আটকে রাখা যায় তবে খুব ভালোভাবেই কিন্তু বাংলাদেশ দল ম্যাচে রয়েছেন এবং দর্শকরা বলছেন যে তারা সবসময় টাইগার ক্রিকেটের সঙ্গে ছিলেন এবং তারা সবসময় টাইগার ক্রিকেটের সঙ্গে থাকবেন, ফলাফল যাই হোক না কেন। তাও এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ দলের যে উন্মাদনা তার সবশেষ খবর। এখন যুক্ত ছিলাম রাজধানীর টিএসসিতে। এবার জয়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও এক। ঢাকার উড়াল সড়কের নিচে পড়ে 207 একর জমি, ওয়ার্কশপ, গুদাম, ঘোড়ার আস্তাবল সহ যে যার মতো ব্যবহার, জনকল্যাণে কাজে লাগানোর সুযোগ থাকলে উদাসীন সিটি কর্পোরেশন। জিডিপি অনুপাতে বরাদ্দ কমছে শিক্ষা খাতে, অবহেলিতই থাকছে প্রশিক্ষণ ও গবেষণা। বাজেটে বঞ্চিত পর্যটন খাত, প্রণোদনা না দিয়ে উল্টো 15% ভ্যাট বসানোর প্রস্তাব। নানামুখী চাপের মধ্যেও রাজস্ব আয় রেকর্ড, চট্টগ্রাম কাস্টমস হাউসে 11 মাসেই আদায় 62,000 কোটি টাকা। বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং বেড়েছে কয়েক গুণ। এবং এবার সাতক্ষীরায় জমি ও ইটভাটা দখলের অভিযোগ বেনজিরের শ্যালকের বিরুদ্ধে। পুলিশে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার দাবি কয়েক ভুক্তভোগীর। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।